নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০% ভোট পেয়ে প্রাক্তন গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিভকে পরাজিত করেছেন। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন অ্যান্ড্রু। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন তফাজ্জল লিটন। কুইন্সের স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে উঠে আসা উগান্ডা বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র। নির্বাচিত হয়েই এলেন সমর্থকদের সামনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন দিনের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নবনির্বাচিত মেয়র। এই সন্ধ্যায় নতুন দিনের সূর্য উঠেছে আমাদের শহরে। আমি দেখছি নতুন একটা ভোর, মানবিকতার বিজয়। আজ নিউ ইয়র্কের মধ্যবিত্তরা বিত্তবানদের বুঝিয়ে দিয়েছে তারাই শুধু ক্ষমতাবান হতে পারবেন না, এই পরিশ্রমী হাতগুলিতেও ক্ষমতা আসতে পারে। আর আমাদের হাতেই এখন ভবিষ্যৎ। রাজনীতির ধারণাই আমরা বদলে দেব। ১৯৬৯ সালের পর সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এবারের নির্বাচনে। প্রায় ২৫ লাখ মানুষ ভোটে অংশ নেন। কুমোর চেয়ে ২ লাখের বেশি ভোট পেয়েছেন মামদানি। তার অন্যতম ভোট ব্যাংক ছিল তরুণরা। নগরবাসীকে মামদানি আশ্বস্ত করেছেন বাসস্থানের সংকট সমাধান করবেন, জীবনযাত্রার খরচ কমাবেন এবং নগরীর সবার জন্য গণপরিবহনের যাতায়াত ফ্রি করে দিবেন। এরই মধ্যে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, বার্নি স্যান্ডারের মতো ডার্কসাইটের ডেমোক্রেট নেতারা। তবে মন খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মামদানির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মামদানি নিউ ইয়র্কের জীবনযাত্রা আরও উন্নত করবেন এবং অভিবাসীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রত্যাশাই করছেন নিউ ইয়র্কের মানুষ। তোফাজ্জল লিটন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মামদানির জয় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল রাখার জন্য একটি সফলতা হিসেবে গণ্য করা হচ্ছে। এমন এক সময়ে এই জয় এলো যখন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ডেমোক্রেটরা বিভক্ত হয়ে পড়েছে। কে এই মামদানি, জানাচ্ছেন আফসানা শাওন। আগামী বছরের ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন, রয়েছে বিশাল প্রশাসন, ৩ লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট $১১,৫০০ কোটি বেশি। জোহরান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি এই দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউ ইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার ৩ বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। মামদানির জন্ম উগান্ডায়, তবে তিনি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ৭ বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি, তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার, তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে মামদানি একজন কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি একজন র্যাপার। জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউ ইয়র্ক শহরে চলে আসেন। তিনি জেনজি প্রজন্মের প্রথম নারী যিনি নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন। আফসানা শাওন, ৭১। নিউ ইয়র্কের মেয়রের পাশাপাশি গভর্নর নির্বাচন হয়েছে নিউ জার্সি ও ভার্জিনিয়ায়। সেখানেও নিকুশ জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থীরা। নিউ জার্সির গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শরেল। নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্রেট গভর্নর হলেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতা রেকলিরকে পরাজিত করেছেন। আর ভার্জিনিয়া গভর্নর পদে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি সাবেক ডেমোক্রেট কংগ্রেস সদস্য। তিনি সিআই এর সাবেক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
স্প্যানবার্গার হলেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসন অলস সিয়ার্সকে পরাজিত করেছেন স্প্যানবার্গ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত 7 জন, আহত হয়েছেন অন্তত 11 জন। দুর্ঘটনার পর এয়ারফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরটি। এই ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইউপিএস 297-6 ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 5টার দিকে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার মতে কার্গো বিমানটি হাওয়াই এর হুনুরুলুর উদ্দেশ্যে যাত্রা করছিল। এফএএ জানায় বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনাল্ডস ডগলাস MD-11 মডেলের। যুক্তরাষ্ট্রে সরকারের অচল অবস্থা আবারও রেকর্ড সংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের 35তম দিন পূরণ হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক 35 দিন পর্যন্ত অচল ছিল সরকার। প্রতিদিনই বাড়ছে শাটডাউনের প্রভাব। বন্ধ হয়ে গেছে খাদ্য সহায়তা। বিমানবন্দর থেকে সামরিক বাহিনী পর্যন্ত ফেডারেল কর্মচারীরা বেতন পাচ্ছে না। পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে। সরকারি অফিসগুলোতে স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক অনেক কর্মী বেতন না পেয়ে ইতিমধ্যে বিকল্প কাজের সন্ধানে নেমেছেন। অর্থের অভাবে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিনেটর কয়েকজন জানিয়েছে দুই দলের মধ্যেই গোপন আলোচনায় সামান্য অগ্রগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। ডিক চেনি পরিবারের জানায় নিউমোনিয়ার, হৃদযন্ত্র ও রক্তনালীর জটিলতার কারণে তার মৃত্যু হয়। রিপাবলিকান দলের এই প্রবীণ রাজনীতিক ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। 2 মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ডিক চেনি রিপাবলিকান রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তবে তার কঠোর পররাষ্ট্রনীতি ও সামরিক পদক্ষেপের সমর্থনের কারণে তিনি সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে। ভারতীয় ও বাংলাদেশিদের অভিবাসন জালিয়াতি থামাতে এই 2 দেশের অভিবাসন প্রত্যাশীদের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চায় কানাডা সরকার। গোপন অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কানাডীয় সংবাদ মাধ্যম সিবিসি। খবরে বলা হয়, ভিসার আবেদনকারীদের মধ্যে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদের শনাক্ত করে আবেদন বাতিল করা হবে। এজন্য আইআরসিসি এবং সিবিএসএ একটি দাপ্তরিক জোট তৈরির প্রস্তুতি নিচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত সেই দাপ্তরিক জোট যদিও সব দেশের আবেদনকারীদের আবেদন ও নথিপত্র যাচাই বাছাই করবে, তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশ ও কানাডার আবেদনকারীদের প্রতি। কারণ অভিবাসন মন্ত্রণালয়ের নথিতে এই 2 দেশকে কান্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেঘির আঘাতে অন্তত 66 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 26 জন। ঘূর্ণিঝড়ে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির জনবহুল কেন্দ্রীয় দ্বীপ সেবুতে, যেখানে 49 জন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অধিকাংশ মৃত্যুর কারণ ডুবে যাওয়া প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে এসেছে, যা গ্রাম ও শহর প্লাবিত করেছে। অন্যদিকে সেবু থেকে দক্ষিণে মিন্ডালাও দ্বীপে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে 6 ক্রু সদস্য নিহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে এই পর্যন্ত 4 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রতি বছর গড়ে 20টি টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। মাত্র 1 মাস আগেই রাগাসা এবং নামে 2টি টাইফুন আঘাতে অনেক মানুষের প্রাণহানি হয়। 2023 সালে ভারতের রাজধানী দিল্লিতে মোট মৃত্যুর প্রায় 15% জন্য দায়ী ছিল বায়ু দূষণ, যা শহরটির সবচেয়ে বড় জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে উঠে এসেছে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ এর সর্বশেষ বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। এই বিশ্লেষণে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন এর সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে করা।
এতে অনুমান করা হচ্ছে যে গত বছর দিল্লিতে 17,188 জনের মৃত্যু হয়েছে দীর্ঘমেয়াদী PM 2.5 দূষণের কারণে। অর্থাৎ রাজধানীতে প্রতি 7 জনে 1 জনের মৃত্যু সরাসরি বিষাক্ত বাতাসের সঙ্গে সম্পৃক্ত। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষুদ্র ধূলিকণা শুধু ফুসফুস নয়, হৃদযন্ত্র, মস্তিষ্ক ও রক্তনালীতেও গভীর প্রভাব ফেলে। এই কারণগুলো রক্ত প্রবাহে ঢুকে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ে। তবে এত উদ্বেগজনক তথ্য সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় বলছে, বায়ু দূষণ ও মৃত্যুর মধ্যে সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে 11 জন দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার ও সিগন্যালিং সিস্টেমের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রেল চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার উদ্ধারের তৎপরতা করছেন। নির্বাচনী সহিংসতার পর আরোপিত কারফিউ ও ইন্টারনেটের নিষেধাজ্ঞার মতো কিছু বিধিনিষেধ মঙ্গলবার আংশিকভাবে তুলে নিয়েছে তানজানিয়া। তবে 6 দিন পর ইন্টারনেট সংযোগ ফিরলেও বিক্ষোভের ছবি, ভিডিও শেয়ারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। তারা নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বিক্ষোভের এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করলে তা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হবে। যদিও ইন্টারনেট সংযোগ ফিরে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে বিক্ষোভে নিহতদের বলে দাবি করা একাধিক ছবি ও ভিডিও। এর মধ্যে সব দৃশ্যে প্রচার করা একটি ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আংশিক কারফিউ তুলে নিলেও শহর জুড়ে আতঙ্ক এখনো রয়েছে। চলতি বছর সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের 3টি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়। সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে। সেই সময় পূর্ণিমা হয়, আর ওই সময় চাঁদ সাধারণ মানুষের তুলনায় অনেক বড় ও ঝলমলে দেখা যায় স্বাভাবিক সময়ের তুলনায়। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,57,000 কিলোমিটার দূরে থাকবে, যা 2025 সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়। রাত যত এগোবে আর চাঁদের আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে। দর্শক, ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবার হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।